নেপোলিয়নের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত, এই পর্যায়ে আলোচনায় আমরা প্রথমেই দেখে নেব ফরাসি বিপ্লবের থেকে উঠে আসা মূল যে তিনটি আদর্শ সেগুলি কি কি। মূল যে তিনটি আদর্শ সেগুলো আমরা জানি, সেগুলো হচ্ছে সাম্য, মৈত্র এবং স্বাধীনতা। এই যে সাম্য, মৈত্র এবং স্বাধীনতা, এই তিনটি আদর্শ ফরাসি বিপ্লব থেকে উঠে এসেছিল, অর্থাৎ ফরাসি বিপ্লবের ফলে এই তিনটি আদর্শের আবির্ভাব ঘটে। এই তিনটি আদর্শ বলতে, সাম্য বলতে সাধারণত বোঝায় সকলের সমান অধিকার, মৈত্রী বলতে বোঝায় সকলের বন্ধুত্বপূর্ণ সহাবস্থান, এবং স্বাধীনতা বলতে বোঝায় অন্যের অধিকারকে লঙ্ঘন না করে নিজের ইচ্ছা মতো কাজ করার যে অধিকার, সেটাই হচ্ছে স্বাধীনতা। নেপোলিয়ান, ফরাসি সম্রাট নেপোলিয়ান, এই যে তিনটি আদর্শ রয়েছে, সেই তিনটি আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে কতটা সহযোগিতাপূর্ণ অবস্থান গ্রহণ করেছিলেন বা কতটা সংঘাতে গিয়েছিলেন, সেটাই আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু। তাহলে দেখে নিচ্ছি যে ফরাসি বিপ্লব থেকে উঠে আসা মূল তিনটি আদর্শ হচ্ছে সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা। বহু বিপ্লবীর রক্তের বিনিময়ে ফ্রান্স এই তিনটি আদর্শ অর্জন করতে সক্ষম হয়েছিল। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে নেপোলিয়ন যখন ফ্রান্সের শাসন ক্ষমতায় আসছেন, তখন প্রাথমিক পর্যায়ে তিনি কিন্তু এই তিনটি আদর্শের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং এই তিনটি আদর্শকে কার্যকর করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। যদিও আমরা বলে থাকি নেপোলিয়ন মূলত এই তিনটি আদর্শের মধ্যে মাত্র দুটি আদর্শকে কার্যকরী করেছিলেন, সাম্য এবং মৈত্রীকে তিনি গুরুত্ব দিয়েছিলেন এবং সেই দুটি আদর্শের বাস্তবায়নের জন্য তিনি পদক্ষেপ করেছিলেন, কিন্তু স্বাধীনতাকে তিনি প্রথম থেকেই গ্রহণ করতে রাজি ছিলেন না। তবে এই যে তিনটি আদর্শের মধ্যে তিনি যে দুটি আদর্শ গ্রহণ করেছিলেন, সেই দুটি আদর্শ কিন্তু তিনি পুরোপুরি রূপে বাস্তবায়ন করতে পারেননি। কেন পারেননি? না, নেপোলিয়নও মানুষ, তাই ক্ষমতার আসনে বসার পরে স্বাভাবিকভাবেই ক্ষমতার লোভ যেমন মানুষকে অন্ধ করে দেয়, নেপোলিয়নও কিন্তু তার থেকে কোনোরকম ভাবে ব্যতিক্রম ছিলেন না। তিনিও শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর কিছুদিন পরে দেখা যায় যে তিনি ফরাসি বিপ্লব প্রসূত যে মূল আদর্শ, যে গণতন্ত্রের প্রতি অর্থাৎ প্রজাতন্ত্রের প্রতি বিপ্লবীরা কঠোর সংগ্রামের মাধ্যমে তাদের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছিলেন, সেই গণতন্ত্রকে তিনি সম্পূর্ণরূপে কি করেন? ধ্বংস করে দেন। এবং এর পরিবর্তে তিনি নিজেকে 1804 খ্রিস্টাব্দে ফ্রান্সের সম্রাট হিসাবে ঘোষণা করে দেন। এর পরবর্তীকালে তার ক্ষমতার মোহ আরো বাড়তে থাকে, বাড়তে বাড়তে এক সময় এমন একটা পর্যায়ে এসে যায় যখন তিনি সমগ্র ইউরোপটাকে তার প্রধানত করতে অগ্রসর হন। স্বাভাবিকভাবেই ফরাসি বিপ্লব প্রসূত যে সমস্ত আদর্শগুলি ছিল, সেই আদর্শগুলির সঙ্গে তার একটা সংঘাত অনিবার্য হয়ে পড়ে। কারণ ক্ষমতা বিস্তার অর্থাৎ সমগ্র ইউরোপের প্রভু হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা, অপরদিকে একই সঙ্গে সঙ্গে ফরাসি বিপ্লব প্রসূত যে মহান আদর্শগুলি ছিল, যে আদর্শগুলি জনগণের অধিকারকে সুরক্ষিত করত, সেই অধিকারগুলিকে বজায় রাখা একই সঙ্গে বা সমান্তরালভাবে কারো পক্ষেই সম্ভবপর ছিল না। স্বাভাবিকভাবে এই যে সংঘাত, এই সংঘাতটি অনিবার্য হয়ে পড়ে। তবে আমরা দেখে নেব প্রাথমিকভাবে তিনি কি করতে চেয়েছিলেন। প্রথম দিকে তিনি সাম্য এবং মৈত্রকে ফ্রান্সের মধ্যে কার্যকর করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন এবং সেই পদক্ষেপগুলির মধ্যে রয়েছে কি কি? না, তিনি প্রথমে পুরাতন তন্ত্রকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেন। অর্থাৎ পুরাতন তন্ত্র বলতে কি বোঝায় সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা এর আগের ভিডিওতে করেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। আর এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর যারা সাবস্ক্রাইব ইতিমধ্যেই করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো নেপোলিয়ন এরপরে কি করছেন? না, নেপোলিয়ন পুরাতন তন্ত্রকে ধ্বংস করে একটা নতুন পদ্ধতি রাষ্ট্র ব্যবস্থায় নিয়ে আসছেন। সেটা হচ্ছে দৈব সত্যের যে অধিকার, তার অবসান ঘটাচ্ছেন এবং জনগণের দ্বারা শাসন করার অর্থাৎ শাসন ব্যবস্থায় জনগণের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার একটা চেষ্টা তিনি করছেন। পরবর্তীতে দেখা যায় তিনি কোড নেপোলিয়ন প্রবর্তন করেন এবং এই কোড নেপোলিয়নের মাধ্যমে তিনি কি করলেন?
কোড নেপোলিয়নের মাধ্যমে তিনি আইনগতভাবে সকলের সমান অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার জন্য একটা জোরদার প্রচেষ্টা চালিয়ে যান। এর ফলে জনগণ শাসন ব্যবস্থায় তাদের যে ন্যূনতম অংশগ্রহণ, অর্থাৎ যোগ্যতার ভিত্তিতে নিয়োগ, আইনের ক্ষেত্রে সকলের সমান অধিকার, এগুলি ভোগ করার একটা অধিকার পেয়ে যায়। পরবর্তীতে নেপোলিয়ন কিন্তু কি করলেন না, সমগ্র ইউরোপকে দখল করে সেই ইউরোপের মধ্যেও সেই কোড নেপোলিয়ন প্রবর্তন করে সাম্যের অধিকারকে একটা প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন। আর সঙ্গে সঙ্গে সমগ্র পুরাতন তন্ত্রকে ধ্বংস করে দিয়ে নতুন মুক্তিদাতা রূপে তিনি ইউরোপের জনগণের কাছে নিজেকে প্রতিভাত করার একটা চেষ্টা চালালেন। প্রাথমিকভাবে অর্থাৎ প্রথম দিকে সমগ্র ইউরোপের জনগণও তাকে মুক্তিদাতা হিসেবে ভেবেছিলেন, কিন্তু পরবর্তীকালেই অর্থাৎ কিছুদিন যেতে না যেতেই তার আসল রূপটি কিন্তু আবার প্রকাশিত হয়ে পড়ে। ওই যে বলছিলাম যে ক্ষমতার লোভ মানুষকে অন্ধ করে দেয়, নেপোলিয়নও কিন্তু তার থেকে বেরিয়ে আসতে পারেননি। তিনি সমগ্র ইউরোপে নিজেকে একনায়ক হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যে প্রচেষ্টা চালিয়েছিলেন, তার ফলস্বরূপ এই ইউরোপ তথা সমগ্র বিশ্বে এবং ফ্রান্সের অভ্যন্তরেও তিনি এই যে ফরাসি বিপ্লব প্রসূত আদর্শগুলি ছিল, সেই আদর্শগুলিকে আর বজায় রাখতে পারেননি। স্বাভাবিকভাবেই তার সঙ্গে ফরাসি বিপ্লবের যে আদর্শ, তার একটা সংঘাত অনিবার্য হয়ে পড়ে। এখন আমরা দেখে নেব যে ফরাসি বিপ্লব প্রসূত যে তিনটি আদর্শ, সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা, ঠিক সেই সাম্য, মৈত্রী, স্বাধীনতার যে আদর্শ, তার সঙ্গে নেপোলিয়ন ঠিক কিভাবে এবং কোন ক্ষেত্রে সংঘাতে জড়িয়ে পড়েছিল। প্রথমেই দেখো, আমরা ক পয়েন্ট করে লিখেছি, সেটা হচ্ছে সাম্য বনাম একনায়কতন্ত্র। পুরাতন তন্ত্রকে ধ্বংস করে এবং কোড নেপোলিয়ন প্রবর্তনের মাধ্যমে তিনি সামাজিক এবং আইনগত সাম্য প্রতিষ্ঠা করার একটা চেষ্টা করেন বা করেছিলেন। কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে তিনি এই যে তার সাম্য নীতি, সেটাকে বাস্তবায়িত করতে পারেননি। অর্থাৎ রাজনৈতিক ক্ষেত্রে যদি তিনি সাম্য প্রতিষ্ঠা করতেন, অর্থাৎ রাজনৈতিক ক্ষেত্রে সকলেই যদি সমান অধিকার ভোগ করতে পারত, তাহলে তার পক্ষে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভবপর নিশ্চয়ই হতো না। এছাড়াও দেখা গেল কি না, পরিবর্তে তিনি একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করেন এবং সমগ্র ইউরোপের উপরে তার গৃহীত সিদ্ধান্তগুলিকে কি করেন না, জোরপূর্বক চাপিয়ে দিতে থাকেন। এবং আর যে সমস্ত রাজনীতিবিদ বা রাজনৈতিক ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিবর্গরা ছিলেন, তারা সকলেই তার প্রধানত হয়ে কাজ করতে বাধ্য হয়। দ্বিতীয় হিসাবে, অর্থাৎ দ্বিতীয় পয়েন্ট হিসেবে আমরা দেখেছি যে স্বাধীনতা হরণ। এই যে স্বাধীনতা হরণের কথাটা আমরা বলছি, সেটা হচ্ছে নেপোলিয়ন কিন্তু নিজেই বলেছিলেন যে ফরাসি জাতি স্বাধীনতা চায় না, কি চায় তাহলে, সাম্য চায়। অর্থাৎ তিনি মনে করতেন যে অসাম্য যে, অর্থাৎ পুরাতনতান্ত্রিক যে শাসন ব্যবস্থায় অসাম্য ছিল, সেই অসাম্যের বিরুদ্ধেই জনগণ বিপ্লব করেছিল, ফরাসি জনগণ, এবং সেটাকে তিনি সার্বিক ক্ষেত্রে প্রয়োগ করেছিলেন। অর্থাৎ সমগ্র ইউরোপের জনগণও সেটাই চাইছিল, সেরকমই তার ধারণা গড়ে উঠেছিল। স্বাভাবিকভাবেই তিনি কি করলেন, তিনি বললেন যে ফরাসি জাতি স্বাধীনতা চায় না, সাম্য চায়, এবং সাম্যকে প্রতিষ্ঠা করলেন, কিন্তু স্বাধীনতাকে তিনি প্রতিষ্ঠা করলেন না। অর্থাৎ জনগণের স্বাধীনতাকে তিনি কি করলেন, হরণ করে নিলেন, কেড়ে নিলেন। কিভাবে? যদিও ফরাসি বিপ্লবের মূল মন্ত্র ছিল স্বাধীনতা, 1804 খ্রিস্টাব্দে নেপোলিয়ন গণতন্ত্রকে ধ্বংস করে নিজেকে সম্রাট বলে ঘোষণা করে দিলেন। প্রজাতন্ত্র তো ধ্বংসই হয়েছে, তিনি কি করলেন, নিজেকে সম্রাট বলে ঘোষণা করে দিলেন এবং সঙ্গে সঙ্গে সংবাদপত্রের কণ্ঠরোধ করলেন এবং বাক স্বাধীনতাকে হরণ করে গণতন্ত্রকে সম্পূর্ণরূপে হত্যা করে দিলেন। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে তিনি কিন্তু স্বাধীনতাকে মোটেই প্রশ্রয় দেননি। অর্থাৎ জনগণের স্বাধীনতা যে একান্তই প্রয়োজন, অর্থাৎ স্বাধীনতা ছাড়া আর যে সমস্ত অধিকারগুলি রয়েছে, সেই সমস্ত অধিকারগুলির যে কোনো মূল্য নেই, এই যে উপলব্ধি, এই উপলব্ধিটা নেপোলিয়নের পক্ষে করা সম্ভবপর হয়নি, যার ফলস্বরূপ তার পতন কিন্তু অনিবার্য হয়ে পড়েছিল। এরপরে আমরা দেখে নিচ্ছি যে মৈত্রী বনাম জাতীয়তাবাদ। এই যে মৈত্রী বনাম জাতীয়তাবাদ রয়েছে, এই পয়েন্টটি আমরা করেছি, কারণ
মৈত্রীমূলক যে আদর্শ, অর্থাৎ মৈত্রীর যে আদর্শ, আমরা আগেই বললাম যে মৈত্রী হচ্ছে একটা বন্ধুত্বপূর্ণ সহাবস্থান, সকলের মধ্যে একটা ভালো সম্পর্ক থাকবে, বন্ধুত্বমূলক সম্পর্ক থাকবে, সেই আদর্শটাকে মৈত্রীর আদর্শ বলা হয়ে থাকে। কিন্তু সেই আদর্শটিকেও তিনি কিন্তু পুরোপুরি বাস্তবায়িত করতে পারেননি। কি লিখেছি দেখে নাও। নেপোলিয়ন যখন ইউরোপের রাষ্ট্রগুলিকে একের পর এক দখল করে কোড নেপোলিয়ন প্রবর্তন করে পুরাতন তন্ত্রকে ধ্বংস করে সাম্য প্রতিষ্ঠা করতে থাকেন, তখন ইউরোপবাসীর কাছে তিনি হয়ে ওঠেন মুক্তিদাতা। অর্থাৎ সমগ্র ইউরোপের বেশ কয়েকটি রাষ্ট্রকে তিনি দখল করে নেন এবং সেই সমস্ত রাষ্ট্রগুলিকে দখল করার পর তিনি সেখানে কোড নেপোলিয়ন চালু করেন, অর্থাৎ আইনের ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠা করেন এবং পুরাতন তন্ত্রকে সেখানে ধ্বংস করে দৈব সত্যের অধিকারকে নস্যাৎ করে দেন। স্বাভাবিকভাবে দীর্ঘদিন ধরে সেই দৈব সত্যের যে শাসন ব্যবস্থা, তার শোষণে জর্জরিত হয়ে জনগণের মনের মধ্যে যে বিতৃষ্ণার ভাব গড়ে উঠেছিল, তা থেকে জনগণ মুক্তি পায় এবং তারা মনে করতে থাকেন যে নেপোলিয়ন তাদেরকে মুক্তি দিয়েছেন, সুতরাং নেপোলিয়ন হচ্ছেন তাদের কাছে মুক্তিদাতা। কিন্তু পরবর্তীকালে কি দেখা যায় না, পরবর্তীকালে দেখা যায় যে নেপোলিয়ন ইউরোপের যে সমস্ত রাষ্ট্রগুলিকে দখল করেছিলেন, সেই সমস্ত রাষ্ট্রের যে জনগণ রয়েছে, তাদের জনগণের মনঃপূত বা জনগণের নির্বাচিত বা জনগণের পছন্দ মতো কোনো ব্যক্তিকে, সেই দেশের কোনো ব্যক্তিকে তাদের দেশের শাসন ব্যবস্থায় বা সিংহাসনে না বসিয়ে তিনি তার নিজের পছন্দ মতো ব্যক্তিদের, বিশেষ করে তার আত্মীয় স্বজনদের কি করেন, সেই সিংহাসনগুলিতে বসিয়ে দেন। স্বাভাবিকভাবেই কি হয়, কিছুদিন যেতে না যেতে জনগণের মনে এই ধারণার বশবর্তী হয় যে তারা বিদেশি শাসনের অন্তর্ভুক্ত হয়েছেন, অর্থাৎ বিদেশি শাসন ব্যবস্থা বা বিদেশি শাসকরা তাদের মাথার উপরে বসে শাসন চালাচ্ছে। স্বাভাবিকভাবে তারা তাদের পরাধীনতাকে উপলব্ধি করতে সক্ষম হয় এবং পরবর্তীকালে এই যে পরাধীনতার মনোভাব তাদের মধ্যে গড়ে ওঠে, তার থেকেই তারা তাদের স্বাধীনতাকে আবার ফিরে পাওয়ার জন্য তাদের জাতিকে শক্তিশালী করে তাদের জাতীয়তাবোধ গড়ে ওঠে এবং সেই জাতীয়তাবোধ গড়ে ওঠার ফলে কি হয় না, একটা জাতি ঐক্যবদ্ধ হয় এবং ফরাসি যে জাতি, সেই জাতির প্রতি তাদের একটা ঘৃণা বা ক্ষোভ জন্মাতে থাকে। স্বাভাবিকভাবে সমগ্র জাতির মধ্যে যে একটা মৈত্রীমূলক সম্পর্ক বা বন্ধুত্বমূলক সম্পর্ক, সেটা গড়ে ওঠা আর সম্ভবপর হয়নি এবং বলতে পারি যে তার ফলে কি হয় না, মৈত্রী আদর্শের কিন্তু অপমৃত্যু ঘটেছিল। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে নেপোলিয়ন যে সাম্য এবং মৈত্রীকে তার আদর্শরূপে গ্রহণ করে সমগ্র ফ্রান্স তথা ইউরোপে বাস্তবায়িত করার একটা চেষ্টা করেছিলেন, সেই চেষ্টাও কিন্তু তার সফল হয়নি। কেন হয়নি? সফল এই জন্যই হয়নি যে তিনি যে পদ্ধতি অনুসরণ করেছিলেন, অর্থাৎ তিনি যে একনায়ক রূপে সমগ্র ইউরোপে নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সেই একনায়ক রূপে প্রতিষ্ঠা করতে গিয়ে জনগণের যে অধিকার, বিশেষ করে সাম্যের যে অধিকার বা মৈত্রীমূলক সম্পর্ক রাখার যে প্রচেষ্টা, সেটি তিনি বাস্তবায়িত করতে পারেননি। স্বাভাবিকভাবেই এই সমস্ত আদর্শের সঙ্গে নেপোলিয়নের যে সাম্রাজ্যবাদী মনোভাব, তার একটা সংঘাত অনিবার্য হয়ে পড়েছিল। এছাড়াও আরো বেশ কিছু আদর্শ, ফরাসি বিপ্লব প্রসূত কিছু আদর্শ রয়েছে, যে আদর্শগুলির সঙ্গে নেপোলিয়নের সংঘাত অনিবার্য হয়ে পড়েছিল। আমরা সেই আদর্শগুলি আর বিশেষ আলোচনা করছি না, মূলত যে তিনটি আদর্শ, সেই তিনটি আদর্শ নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। এর পরবর্তীকালে আমরা যে আলোচনা করব, সেই আলোচনাতে অবশ্যই আমরা দেখে নেব যে নেপোলিয়নের সঙ্গে, অর্থাৎ এই আদর্শগত সংঘাতের পরিপ্রেক্ষিতে নেপোলিয়ন বিপ্লবকে ধ্বংস করেছিলেন না বিপ্লবকে ত্বরান্বিত করেছিলেন, সেই বিষয়টি আলোচনা করব, যার শিরোনাম হবে নেপোলিয়ন বিপ্লবের ধ্বংসকারী না বিপ্লবের সন্তান।